তাহাদের বাড়ির কাছে আসিয়া পৌঁছিয়া হঠাৎ সে থমকিয়া দাঁড়াইয়া গেল। দুর্গা আত্মস্বরে চিৎকার করিতে করিতে বাড়ির দরজা দিয়া দৌড়াইয়া বাহির হইতেছে। পিছনে পিছনে তাহার মা কি একটা হাতে মারিতে মারিতে তাড়া করিয়া ছুটিয়া আসিয়াছে। দুর্গা গাবতলার পথ দিয়া ছুটিয়া পালাইল। মা দরজা হইতে ধাবমানা মেয়ের পিছনে চেঁচাইয়া বলিল, যাও, বেরো, এক্কেবারে জন্মের মতো যাও, আর কখনো বাড়ি যেন ঢুকতে না হয়, বালাই আপদ চুকে যায়, একেবারে ছাতিম তলায় দিয়ে আসি। ছাতিমতলায় গ্রামের শ্মশান। অপুর সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো আড়ষ্ট ভারী হইয়া গেল। তাহার মা সবেমাত্র ভিতরের বাড়ি ঢুকিয়া মাটির প্রদীপটি রুয়াকের ধার হইতে উঠাইয়া লইতেছে। সে পা টিপিয়া টিপিয়া বাড়ি ঢুকিতেছে। তাহার মা তাহার দিকে চাহিয়া বলিল, তুমি আবার এত রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি? মোটে তো আজ ভাত খেয়েছ? তাহার মনে নানা প্রশ্ন জাগিতেছিল। দিদি আবার মার খাইল কেন? সে এতক্ষণ কোথায় ছিল? দুপুরবেলা দিদি কি খাইল? সে কি আবার কোনো জিনিস চুরি করিয়া আনিয়াছে? কিন্তু ভয়ে কোনো কথা না বলিয়া সে কলের পুতুলের মতো মায়ের কথা মতো কাজ করিয়া ঘরের মধ্যে ঢুকিল। পরে ভয়ে ভয়ে প্রদীপ উস্কাইয়া দিয়া নিজের ছোট্ট বইয়ের দপ্তরটি বাহির করিয়া পড়িতে বসিল। সে পড়ে মোটে তৃতীয় ভাগ, কিন্তু দপ্তরে দুখানা মোটা ভারী ইংরেজি কি বই, কবিরাজি, ঔষধের তালিকা, একখানি পাতা ছেঁড়া দাশু রায়ের পাঁচালী, একখানি 1303 সালের পুরাতন পাজি প্রভৃতি আছে। সে নানা স্থান হইতে চাহিয়া এগুলি জোগাড় করিয়াছে, এবং এগুলি না পড়িতে পারিলেও রোজ একবার করিয়া খুলিয়া দেখে। খানিকক্ষণ দেওয়ালের দিকে চাহিয়া সে কি ভাবিল। পরে আরেকবার প্রদীপ উস্কাইয়া দিয়া পাতা ছেঁড়া দাশুরায়ের পাঁচালীখানি খুলিয়া অন্যমনস্কভাবে পাতা উল্টাইতেছে। এমন সময় সর্বজয়া এক বাটি দুধ হাতে করিয়া ঢুকিয়া বলিল, এসো, খেয়ে নাও দেখি। অপু দ্বিরুক্তি না করিয়া বাটি উঠাইয়া দুধ চুমুক দিয়া খাইতে লাগিল। অন্যদিন হইলে এত সহজে দুধ খাইতে তাহাকে রাজি করানো খুব কঠিন হইত। একটুখানি মাত্র খাইয়া সে বাটি মুখ হইতে নামাইল। সর্বজয়া বলিল, ও কি, নাও, সবটুকু খেয়ে ফেলো, ওইটুকু দুধ ফেললে তবে বাঁচবে কি খেয়ে? অপু বিনা প্রতিবাদে দুধের বাটি পুনরায় মুখে উঠাইল। সর্বজয়া দেখিল সে মুখে বাটি ধরিয়া রইয়াছে, কিন্তু চুমুক দিতেছে না। তাহার বাটি শুদ্ধ হাতটি কাঁপিতেছে। পরে অনেকক্ষণ মুখে ধরিয়া রাখিয়া হঠাৎ বাটি নামাইয়া সে মায়ের দিকে চাহিয়া ভয়ে কাঁদিয়া উঠিল। সর্বজয়া আশ্চর্য হইয়া বলিল, কি হলো রে? কি হয়েছে? জিভ কামড়ে ফেলেছিস? অপু মায়ের কথায় শেষ হইবার সঙ্গে সঙ্গে ভয়ের বাঁধ না মানিয়া ডুকরিয়া কাঁদিয়া উঠিয়া বলিল, দিদির জন্যে বড্ড মন কেমন করছে। সর্বজয়া অল্পক্ষণ মাত্র চুপ করিয়া বসিয়া পরে সরিয়া আসিয়া ছেলের গায়ে হাত বুলাইতে বুলাইতে শান্তস্বরে বলিতে লাগিল, কেঁদো না, অমন করে কেঁদো না। ওই পটলিদের কি ন্যাড়াদের বাড়ি বসে আছে, কোথায় যাবে অন্ধকারে? কম দুষ্টু মেয়ে নাকি? সেই দুপুরবেলা বেরুলো, সমস্ত দিনের মধ্যে আর চুলের টিকি দেখা গেল না, না খাওয়া না দাওয়া। কোথায়? ও পাড়ার পালিতেদের বাগানে বসেছিল, সেখানে বসে কাঁচা আম আর জামরুল খেয়েছে। এক্ষুনি ডাকতে পাঠাচ্ছি, কেঁদো না অমন করে। পরে সে আঁচল দিয়া ছেলের চোখের জল মুছাইয়া দিয়া বাকি দুধটুকু খাওয়াইবার জন্য বাটি তাহার মুখে তুলিয়া ধরিল। হা করো দেখি, লক্ষ্মী সোনা, উনি এলেই ডেকে আনবেন এখন। একেবারে পাগল, কোত্থেকে একটা পাগল এসে জন্মেছে। আর এক চুমুক। হ্যাঁ, রাত অনেক হইয়াছে। উত্তরের ঘরের তক্তাপোষে অপু দুর্গা শুইয়া আছে। অপুর পাশে তাহার মায়ের শুইবার জায়গা খালি আছে, কারণ মা এখনো রান্নাঘরে কাজ সারিয়া আসে নাই। তাহার বাবা আহারাদি সারিয়া পাশের ঘরে বসিয়া তামাক খাইতেছেন। বাবা বাড়ি আসিয়া দুর্গাকে পাড়া হইতে খুঁজিয়া আনিয়াছেন। বাড়ি আসিয়া পর্যন্ত দুর্গা কাহারও সঙ্গে কোনো কথা বলে নাই। খাওয়া দাওয়া সারিয়া আসিয়া চুপ করিয়া শুইয়াছে। অপু দুর্গার গায়ে হাত দিয়া জিজ্ঞাসা করিল, দিদি, মা কি দিয়ে মেরেছিল রে সন্ধেবেলা? তোর চুল ছিঁড়ে দিয়েছে? দুর্গার মুখে কোনো কথা নাই। সে পুনরায় জিজ্ঞাসা করিল, আমার উপর রাগ করেছিস দিদি? আমি তো কিছু করিনি। দুর্গা আস্তে আস্তে বলিল, না বই কি। তবে সতু কি টের পেল যে পুঁতির মালা আমার বাক্সে আছে?
সতু কি করে টের পেল যে পুতির মালা আমার বাক্সে আছে? অপু প্রতিবাদের উত্তেজনায় উঠিয়া বসিল। না, সত্যি, আমি তোর গা ছুঁয়ে বলছি দিদি, আমি তো দেখাইনি। আমি জানি নে যে তোর বাক্সে কি আছে, তোর বাক্সে আছে। কাল সতু বিকেলবেলা এসেছিল, ওর সেই বড় রাঙা ভাটাটা নিয়ে আমরা খেলছিলাম। তারপর বুঝলি দিদি, সতু তোর পুতুলের বাক্স খুলে কি দেখছিল। আমি বললাম, ভাই তুমি দিদির বাক্সে হাত দিও না, দিদি আমাকে বকে। সেই সময়ে দেখেছে। পরে সে দুর্গার গায়ে হাত বুলাইয়া বলিল, খুব লেগেছে রে দিদি, কোথায় মেরেছে মা? দুর্গা বলিল, আমার কানের পাশে মা, একটা বাড়ি যা মেরেছে, রক্ত বেরিয়েছিল, এখনো কনকন করছে। এইখানে এই দেখ, হাত দিয়ে এইখানে। তাই তোরে কেটে গিয়েছে রে, একটু পিদিমের তেল লাগিয়ে দিব দিদি? থাকগে, কাল পালিতদের বাগানে বিকেলবেলা যাবো বুঝলি, কামরাঙা যা পেকেছে, এই এত বড় বড়, কাউকে যেন বলিস না, তুই আর আমি চুপি চুপি যাব। আমি আজ দুপুরবেলা দুটো পেড়ে খেয়েছি, মিষ্টি যেন গুড়। এদিনের ব্যাপারটা এইরূপে ঘটিল। অপু বাবার আদেশে তালপাতার সাতখানা ক খ হাতের লেখা শেষ করিয়া কি করা যায় ভাবিতে ভাবিতে বাড়ির মধ্যে দিদিকে খুঁজিতে গেল। দুর্গা মায়ের ভয়ে সকালে নাহিয়া আসিয়া ভিতরের উঠানে পেঁপেতলায় পুণ্যি পুকুরের ব্রত করিতেছে। উঠানে ছোট চৌকোনা গর্ত কাটিয়া তাহার চারিধারে ছোলা মটর ছড়াইয়া দিয়াছিল। ভিজা মাটিতে সেগুলির অঙ্কুর বাহির হইয়াছে। চারিদিকে কলার ছোট বোক পুতিয়া ধারে পিটুলি গোলার আলপনা দিতেছে। পদ্মলতা, পাখি, ধানের শীষ, নতুন ওঠা সূর্য। দুর্গা বলিল, দাঁড়া, মন্তরটা বলে চল, এক জায়গায় যাব। কোথারে দিদি? চল না, নিয়ে যাব এখন, দেখিস এখন। পরে আনুষাঙ্গিক বিধি অনুষ্ঠান সাঙ্গ করিয়া সে এক নিঃশ্বাসে আবৃত্তি করিতে লাগলো, পুণ্যি পুকুর পুষ্পমালা কে পূজে রে দুপুরবেলা, আমি সতী লীলাবতী, ভাইয়ের বোন ভাগ্যবতী। ব্রতানুষ্ঠান শেষ করিয়া দুর্গা বলিল, চল, গড়ের পুকুরে অনেক পানফল হয়ে আছে, ভোদার মা বলছিল, চল নিয়ে আসি। কোন কালে গ্রামের আদি বাসিন্দা মজুমদারের বাড়ির চতুর্দিকে যে গড়খাই ছিল, তাহার অন্য অংশ এখন ভরাট হইয়া গিয়াছে। কেবল এইখানটিতে 12 মাস জল থাকে, ইহারই নাম গড়ের পুকুর। সেইখানে পৌঁছিয়া তাহারা দেখিল, পুকুরে পানফল অনেক আছে বটে, কিন্তু কিনারার ধারে বিশেষ কিছু নাই, সবই জল হইতে দূরে। দুর্গা বলিল, অপু, একটা বাঁশের কঞ্চি দেখ তো খুঁজে, তাই দিয়ে টেনে নিয়ে আসবো। পরে সে পুকুরধারের ঝোপের শেওড়া গাছ হইতে পাকা শেওড়ার ফল তুলিয়া খাইতে লাগিল। অপু বনের মধ্যে কঞ্চি খুঁজিতে খুঁজিতে দেখিতে পাইতলা, বলিল, ও দিদি, ও ফল খাসনি? দূর, আঁশ শেওড়ার ফল কি খায় রে, ও তো পাখিতে খায়। দুর্গা পাকা ফল টিপিয়া বীজ বাহির করিয়া বলিতে লাগিল, আয় দেখি, দেখ দেখি খেয়ে, মিষ্টি যেন গুড়। কে বলেছে খায় না? আমি তো কত খেয়েছি। অপু কঞ্চি কুড়ানো রাখিয়া দিদির কাছে আসে বলল, খেলে যে বলে পাগল হয়, আমায় একটা দে দেখি দিদি। পরে সে খাইয়া মুখ একটু কাচুমাচু করিয়া বলিল, একটু একটু তেতো যে দিদি, তা একটু তেতো থাকবে না? তা থাক, কেমন মিষ্টি বল দেখি। কথা শেষ করিয়া দুর্গা খুব খুশির সহিত গোটা কতক পাকা ফল মুখের মধ্যে পুরিল। জন্মিয়া পর্যন্ত ইহারা কখনো কোনো ভালো জিনিস খাইতে পায় নাই, অথচ পৃথিবীতে ইহারা নতুন আসিয়াছে, জিহ্বা ইহাদের নতুন। তাহা পৃথিবীর নানা রস, বিশেষত মিষ্ট রস আস্বাদ করিবার জন্যে লালায়িত। সন্দেশ মিঠাই কিনিয়া সে পরিতৃপ্তি লাভ করিবার সুযোগ ইহাদের ঘটে না। বিশ্বের অনন্ত সম্পদের মধ্যে তুচ্ছ বনগাছ হইতে মিষ্টিরস আহরণরত এইসব লুব্ধ দরিদ্র ঘরের বালক বালিকাদের জন্যে তাই করুণাময়ী বনদেবীরা বনের তুচ্ছ ফুলফল মধুতে ভরাইয়া রাখেন। ভাই বোনের কলহাস্যে খানিকক্ষণ ধরিয়া পুকুর প্রান্তের নির্জন বাঁশবাগান মুখরিত হইতে লাগিল। খানিকটা পরে অপু পাশের একটি শেওড়া গাছের দিকে আঙুল দিয়া দেখাইয়া চেঁচাইয়া বলিয়া উঠিল, দিদি দেখ কি এখানে। তারপরে সে ছুটিয়া গিয়া মাটি খুঁড়িয়া কি তুলিতে লাগিল। দুর্গা জিজ্ঞাসা করিল, কি রে?
পরে সেও ভাইয়ের কাছে আসিল। অপু ততক্ষণ মাটি খুঁড়িয়া কি একটি বাহির করিয়া কোচর কাপড় দিয়া মাটি মুছিয়া সাফ করিতেছে। হাতে করিয়া আহ্লাদের সহিত দিদিকে দেখাইয়া বলিল, দেখ দেখি দিদি, চকচক করছে কি জিনিসটা। দুর্গা হাতে লইয়া দেখিল, গোল মতো একদিকে ছুঁচলো পল কাটা কাটা চকচকে কি একটা জিনিস। সে খানিকক্ষণ আগ্রহের সহিত নানাভাবে উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে লাগিল। হঠাৎ কি ভাবিয়া তাহার রুক্ষ চুলের ঘেরা মুখ উজ্জ্বল হইয়া উঠিল। সে ভয়ে ভয়ে চারিদিকে চাহিয়া দেখিল কেহ দেখিতেছে কি না। চুপি চুপি বলিল, অপু, এটা বোধহয় হীরে। চুপ কর, চেঁচাস নে। পরে ভয়ে ভয়ে আর একবার চারিদিকে চাহিয়া দেখিল। অপু দিদির দিকে অবাক হইয়া চাহিয়া রহিল। হীরে বস্তুটি তাহার অজ্ঞাত নয় বটে। মায়ের মুখে, দিদির মুখে রূপকথা, রাজপুত্র রাজকন্যাদের হীরে মুক্তোর অলঙ্কারের ঘটনা সে অনেকবার শুনিয়াছে, কিন্তু হীরা জিনিসটা কিরকম দেখিতে সে সম্বন্ধে তাহার মনে হয় একটু ভুল ধারণা ছিল। তাহার মনে হইত হীরা দেখিতে মাছের ডিমের মতো হলদে হলদে, তবে নরম নরম নয়, শক্ত। সর্বজয়া বাড়ি ছিল না। পাড়া হইতে আসিয়া দেখিল ছেলে মেয়ে বাড়ির ভিতর দিকে দরজার কাছে দাঁড়াইয়া আছে। কাছে যাইতে দুর্গা চুপি চুপি বলিল, মা, একটা জিনিস কুড়িয়ে পেয়েছি আমরা। গড়ের পুকুরে পানফল তুলিতে গিয়েছিলাম মা, সেখানে জঙ্গলের মধ্যে ইটে পোতা ছিল। অপু বলিল, আমি দেখে দিদিকে বললাম। মা। দুর্গা আঁচল হইতে জিনিসটা খুলিয়া দিয়া মায়ের হাতে দিয়ে বলিল, দেখো দেখি কি এটা মা। এটা ঠিক হীরে নয়? সর্বজয়ারও হীরের সম্বন্ধে ধারণা তাহাদের অপেক্ষা বেশি স্পষ্ট নয়। সে সন্দিগ্ধ সুরে জিজ্ঞাসা করিল, তুই কি করে জানলি হীরে? দুর্গা বলিল, মজুমদারেরা বড়লোক ছিল তো মা, ওদের ভিটের জঙ্গলে কারা নাকি মোহর কুড়িয়ে পেয়েছিল। এটা একেবারে পুকুরের ধারে বনের মধ্যে পোতা ছিল, রোদ্দুর লেগে চকচক করছিল। এ ঠিক মা হীরে। সর্বজয়া বলিল, আগে উনি আসুন, ওকে দেখায়। দুর্গা বাহির উঠানে আসিয়া আহ্লাদের সহিত ভাইকে বলিল, হীরে যদি হয় তবে দেখিস আমরা বড় মানুষ হয়ে যাব। অপু না বুঝিয়া বোকার মতো হি হি করিয়া হাসিল। খানিকটা পরে একটা পুটুলি হাতে হরিহর বাড়ি ঢুকিল। সর্বজয়া বলিল, ওগো শোনো, এদিকে এসো তো, দেখো তো এটা কি। হরিহর হাতে লইয়া বলিল, কোথায় পেলে? দুর্গা গড়ের পুকুরে পানফল তুলতে গিয়েছিল, কুড়িয়ে পেয়েছে। কি বলো দেখি। হরিহর খানিকটা উল্টিয়া পাল্টাইয়া দেখিয়া বলিল, কাচ না হয় পাথর টাথর হবে, এইটুকু জিনিস ঠিক বুঝতে পারছি নে। সর্বজয়ার মনে একটুখানি ক্ষীণ আশার রেখা দেখা দিল। কাজ হইলে তাহার স্বামীকে চিনিতে পারিত না। পরে সে চুপি চুপি যেন পাচ্ছে স্বামী বিরুদ্ধ যুক্তি দেখায়, এই ভয়ে বলিল, হীরে নয় তো? যদি হীরে হয়? হ্যাঁ, হীরে যদি পথে ঘাটে পাওয়া যেত তবে আর ভাবনা কি ছিল। তুমিও যেমন। তাহার মনে মনে ধারণা হইল ইহা কাজ, পরক্ষণেই কিন্তু মনে হইল হয়তো হইতেও পারে। বলা যায় কি, মজুমদারেরা বড়লোক ছিল, বিচিত্র কি যে হয়তো তাহাদের গহনা টহনায় কোনো কালে বসানো ছিল, কি করিয়া মাটির মধ্যে পুঁতিয়া গিয়াছে। কথাই বলে, কপালে না থাকিলে গুপ্তধন হাতে পড়িলেও চেনা যায় না। শেষে কি দরিদ্র ব্রাহ্মণের গল্পের মতো ঘটিবে? সে বলিল, আচ্ছা দাঁড়াও, একবার বরং গাঙ্গুলি বাড়ি দেখিয়ে আসি। রাঁধিতে রাঁধিতে সর্বজয়া বারবার মনে মনে বলিতে লাগিল, দোহাই ঠাকুর, কত লোক তো কত কি কুড়িয়ে পায়, এই কষ্ট যাচ্ছে সংসারে, বাচ্চাদের দিকে মুখ তুলে তাকিও, দোহাই ঠাকুর। তাহার বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতেছিল। খানিকটা পরে দুর্গা বাড়ি আসে আগ্রহের সুরে বলিল, বাবা এখনো বাড়ি ফেরেনি? হ্যাঁ মা। সঙ্গে সঙ্গে হরিহর বাড়ির ভিতর ঢুকিয়া বলিল, হুঁ। তখনই আমি বললাম, এ কিছুই নয়, গাঙ্গুলি মশাইয়ের জামাই সত্যবাবু কলকাতা থেকে এসেছেন। তিনি দেখে বললেন, এরকম বেলোয়ারি কাজ ঝাল লণ্ঠনে ঝুলানো থাকে, রাস্তাঘাটে যদি হীরে জহরত পাওয়া যেত তাহলে। তুমিও যেমন। বৈকালের দিকটা হঠাৎ চারিদিকে অন্ধকার করিয়া কালবৈশাখীর ঝড় উঠিল। অনেকক্ষণ হইতে মেঘ মেঘ করিতেছিল, তবুও ঝড়টা যেন শীঘ্র আসিয়া পড়িল। অপুদের বাড়ির সামনে বাঁশঝাড়ের বাঁশগুলো পাঁচিলের উপর হইতে ঝড়ের বেগে হটিয়া ওধারে পড়াতে বাড়িটা যেন ফাঁকা ফাঁকা দেখাইতে লাগিল। ধুলা, বাঁশপাতা, কাঁঠালপাতা, খড় চারিধার হইতে উড়িয়া তাহাদের উঠান ভরাইয়া ফেলিল। দুর্গা
বাটির বাহির হইয়া আম কুড়াইবার জন্য দৌড়িল। অপুও দিদির পিছু পিছু ছুটিল। দুর্গা ছুটিতে ছুটিতে বলিল, শিগগির ছোট, তুই বরং সিঁদুর কৌটো তলায় থাক, আমি যাই সোনামুখী তলায়। দৌড়ো দৌড়ো। ধুলায় চারিদিক ভরিয়া গিয়াছে। বড় বড় গাছের ডাল ঝরে বাকিয়া গাছ ন্যাড়া ন্যাড়া দেখাইতেছে। গাছে গাছে শোঁ শোঁ বোঁ বোঁ শব্দে বাতাস বাঁধিতেছে। বাগানে শুকনো ডাল কুটা বাঁশের খোলা উড়িয়া পড়িতেছে। শুকনা বাঁশপাতা ছুঁচলো আগাটি উঁচু দিকে তুলিয়া ঘুরিতে ঘুরিতে আকাশ উঠিতেছে। কুকসীমা গাছে শুয়ার মতো পালকওয়ালা সাদা সাদা ফুল ঝড়ের মুখে কোথা হইতে অজস্র উড়িয়া আসিতেছে। বাতাসের শব্দে কান পাতা যায় না। সোনামুখী তলায় পৌঁছিয়াই অপু মহা উৎসবে চিৎকার করিতে করিতে লাফাইয়া এদিক ওদিক ছুটিতে লাগলো। এই যে দিদি, ওই একটা পড়লো রে দিদি, ওই আর একটা রে দিদি। চিৎকার যতটা করিতে লাগিল তাহার অনুপাতে সে আম কুড়াইতে পারিল না। ঝড় ঘোর তবে বাড়িয়া চলিয়াছে। ঝড়ের শব্দে আম পড়ার শব্দ শুনিতে পাওয়া যায় না, যদি বা শোনা যায় ঠিক কোন জায়গায় বরাবর শব্দটা হইল তাহা ধরিতে পারে না। দুর্গা 9টা আম কুড়াইয়া ফেলিল। অপু এতক্ষণে ছুটোছুটিতে মোটে পাইল 2টা। তাহাই সে খুশির সহিত দেখাইয়া বলিতে লাগলো, ওই দেখ দিদি, কত বড় দেখ, ওই একটা পড়লো, ওই দিকে। এমন সময় হৈ হৈ শব্দে ভুবন মুখুজ্জে বাড়ির ছেলেমেয়েরা সব আম কুড়াইতে আসিতেছে শোনা গেল। সতু চেঁচাইয়া বলিল, ওই ভাই, দুর্গা দিদি আর অপু আম কুড়ুচ্ছে। দল আসিয়া সোনামুখী তলায় পৌঁছালো। সতু বলিল, আমাদের বাগানে কেন এইছো আম কুড়োতে? সেদিন মা বারণ করে দিয়েছে না? দেখি কতগুলো আম কুড়িয়েছ। পরে পরে দলের দিকে চাহিয়া বলিল, সোনামুখী কতগুলি আম কুড়িয়েছ কতগুলি আম কুড়িয়েছে দেখছিস টুনি? যাও আমাদের বাগান থেকে দুর্গা দিদি মাকে গিয়ে নইলে বলে দেব। রানু বলিল, কেন তাড়িয়ে দিচ্ছিস সতু? ওরাও কুড়োক, আমরাও কুড়াই। কুড়াবে বই কি, ও এখানে থাকলে সব আম ওই নেবে, আমাদের বাগানে কেন আসবে ও? না, যাও দুর্গা দিদি, আমাদের গাছের তলায় থাকতে দেব না। অন্য সময় হইলে দুর্গা হয়তো সহজে পরাজয় স্বীকার করিত না, কিন্তু সেদিন ইহাদেরই কৃত অভিযোগে মায়ের নিকট মার খাইয়া তাহার পুনরায় বিবাদ বাধাইবার সাহস ছিল না। তাই খুব সহজেই পরাজয় স্বীকার করিয়া লইয়া সে একটু মনমরা ভাবে বলিল, অপু আয় রে চল। পরে হঠাৎ মুখের কৃত্রিম উল্লাসের ভাব আনিয়া বলিল, আমরা সেই জায়গায় যাই চল অপু, এখানে থাকতে না দিলে বয়ে গেল, বুঝলি তো? এখনকার চেয়েও বড় বড় আম তুই আমি মজা করে কুড়াবো, এখানে চলে আয়। এবং এখানে এতক্ষণ ছিল বলিয়া একটি বৃহত্তর লাভ হইতে বঞ্চিত ছিল। চলিয়া যাওয়ায় প্রকৃতপক্ষে শাপে বর হইল। সকলের সম্মুখে এইরূপভাবে দেখাইয়া যেন অধিকতর উৎসাহের সহিত অপুকে পিছন লইয়া রাংচিতার বেড়ায় ফাঁক গলিয়া বাগানের বাহির হইয়া গেল। রানু বলিল, কেন ভাই, ওদের তাড়িয়ে দিলে? তুমি ভারী হিংসুক কিন্তু সতুদা। রানুর মনে দুর্গার চোখে ভরসাহারা চাহনি বড় ঘা দিল। অপু অত শত বোঝে নাই, বেড়ার বাহিরের পথে আসিয়া বলিল, কোন জায়গায় বড় বড় আম রে দিদি? পুটুদের সলতে খাগি তলায়? কোনো তলায় দুর্গা তাহা ঠিক করে নাই। একটু ভাবিয়া বলিল, চল, গড়ের পুকুরের ধারে বাগানে যাবি, ওদিকে সব বড় বড় গাছ। গড়ের পুকুর এখান হইতে প্রায় 15 মিনিট ধরিয়া সুড়ি পথে অনবরত বন বাগান অতিক্রম করিয়া তবে পৌঁছানো যায়। অনেক কালের প্রাচীন আম ও কাঁঠালের গাছ, গাছতলায় বন চালতা ময়না কাটা সারা গাছের দুর্ভেদ্য জঙ্গল দূর বলিয়া এবং জনপ্রাণীর বাসশূন্য গভীর বনের মধ্যে বলিয়া এইসব স্থানে কেহ বড় একটা আম কুড়াতে আসে না। কাছির মতো মোটা মোটা অনেক কালের পুরনো গুলঞ্চলতা এ গাছে ও গাছে দুলিতেছে। বড় বড় প্রাচীর গাছের তলাকার কাটা ভরা ঘন ঝোপ জঙ্গল খুঁজিয়া তলায় পড়া আম বাহির করা সহজ সাধ্য তো নহে। তাহার উপর আবার ঘনায়মান নিবিড় কৃষ্ণ ঝোড়ো মেঘে ও বাগানের মধ্যে জঙ্গলে এরূপ অন্ধকারের সৃষ্টি করিয়াছে যে কোথায় কি ভালো দেখা যায় না। তবু খুঁজিতে খুঁজিতে নাছোড়বান্দা দুর্গা গোটা 8-10 আম পাইল। হঠাৎ সে বলিয়া উঠিল, ওরে অপু, বৃষ্টি এলো।
সঙ্গে সঙ্গে ঝড়টি যেন খানিকক্ষণ একটু নরম হইল, ভিজে মাটির সোদা সোদা গন্ধ পাওয়া গেল। একটু পরেই মোটা মোটা ফোঁটায় চড়বড় করিয়া গাছের পাতায় বৃষ্টি পড়িতে শুরু করিল। দেখিতে দেখিতে চারিদিকে ধোঁয়াকার করিয়া মুষলধারে বৃষ্টি নামিল। বৃষ্টির ফোঁটা পড়িবার জোরে গাছের পাতা ছিঁড়িয়া উঠিয়া পড়িতে লাগিল। ভরপুর টাটকা ভিজা মাটির গন্ধ আসিতে লাগিল। ঝড় একটু যেন নরম হইয়া পড়িয়াছিল, তাহার আবার বড় বাড়িল। দুর্গা যে গাছতলায় দাঁড়াইয়া ছিল, এমনি হয়তো হঠাৎ তথায় বৃষ্টি পড়িত না, কিন্তু পূবে হাওয়া ঝাপটা গাছতলায় ভাসাইয়া লইয়া চলিল। বাড়ি হইতে অনেক দূর আসিয়া পড়িয়াছে। অপু ভয়ের স্বরে বলিল, ও দিদি, বড্ড যে বৃষ্টি এলো, তুই আমার কাছে আয়। দুর্গা তাহাকে কাছে আনিয়া আঁচল দিয়া ঢাকিয়া কহিল, এ বৃষ্টি আর কতক্ষণ হবে? এই ধরে গেল বলে বৃষ্টি হলো, ভালোই হলো। আমরা আবার সোনামুখীর তলায় যাব এখন, কেমন তো? দুজনে চেঁচাইয়া বলিতে লাগিল, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। কড় 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 কড়াত প্রকাণ্ড বন বাগানের অন্ধকার মাথাটা যেন এদিক হইতে ওদিক পর্যন্ত চিরিয়া গেল। চোখের পলকের জন্য চারিধারের আলো হইয়া উঠিল। অপু দুর্গাকে ভয়ে জড়াইয়া ধরিল, বলিল, ও দিদি, ভয় কি রে? নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। নেবুর পাতায় করম চা। বৃষ্টির ঝাপটায় তাহাদের কাপড় চুল ভিজিয়া টস টস করিয়া জল ঝরিতে লাগলো। চারিদিকে শুধু মুষলধারে বৃষ্টি পতনের হুস স স একটানা শব্দ। মেঘের ডাকে কানে তালা ধরিয়া যায়। একবার দুর্গার মনে হইতেছিল সমস্ত বাগানখানা ঝড়ে মরমর করিয়া অপুর হইয়া তাহাদের উপর চাপা দিল বুঝি। কড় 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 কড়াত। অপু ভয়ে চোখ বুজিল। দুর্গা শুষ্ক গলায় উপরের দিকে চাহিয়া দেখিল, বাজ পড়িতেছে নাকি? গাছের মাথায় বন ধুধুলের ফল দুলিতেছে। শীতে অপুর ঠক ঠক করে দাঁতে দাঁত লাগিতেছিল। দুর্গা তাহাকে আরো কাছে টানিয়া আনিয়া শেষ আশ্রয়ের সাহসে বারবার দ্রুত আবৃত্তি করিতে লাগিল, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। নেবুর পাতায় করম চা। ভয়ে তাহার স্বর কাঁপিতেছিল। সন্ধ্যা হইবার বেশি বিলম্ব নাই। ঝড় বৃষ্টি খানিকক্ষণ থামিয়া গিয়াছে। সর্বজয়া বাহিরের দরজায় দাঁড়াইয়া আছে। পথে জমিয়া যাওয়া বৃষ্টির জলের উপর ছপ ছপ শব্দ করিতে করিতে রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতা পুকুরের ঘাটে যাইতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, দুর্গা আর অপুকে দেখেছিস ওদিকে? আশালতা বলিল, না খুড়িমা, দেখিনি তো, কোথায় গিয়েছে? তারপর হাসিয়া বলিল, কি ব্যাঙ ডাকানি জল হয়ে গেল খুড়িমা। সেই ঝড়ের আগে দুজন বেরিয়েছে আম কুড়াতে যাই বলে, আর তো ফেরেনি। এই ঝড় বৃষ্টি গেল, সন্ধে হলো। ও মা, কোথায় গেল তবে? সর্বজয়া উদ্বিগ্ন মনে বাড়ির মধ্যে ফিরিয়া আসিল। কি করিবে ভাবিতেছে, এমন সময় খিড়কির দরজা ঠেলিয়া আপাদমস্তক সিক্ত অবস্থায় দুর্গা আগে আগে একটা ঝুনা নারকেল হাতে ও পিছনে পিছনে অপু একটা নারিকেলের বাগলো টানিয়া লইয়া বাড়িতে ঢুকিল। সর্বজয়া তাড়াতাড়ি ছেলে মেয়ের কাছে গিয়া বলিল, ওমা, আমার কি হবে? ভিজে যে একেবারে পান্তা ভাত হয়েছিস। পরে আহ্লাদের সহিত বলিল, নারকেল কোথা থেকে পেলি রে দুর্গা? কোথায় ছিলি বৃষ্টির সময়? অপু ও দুর্গা দুজনেই চাপা কণ্ঠে বলিল, চুপ চুপ মা, শেঠ জেঠিমা বাগানে যাচ্ছে, এই গেল। ওদের বাগানের বেড়ার ধারের দিকে যে নারকেল গাছটা, ওর তলায় পড়েছিল। আমরাও বেরুচ্ছি, সেজ জেঠিমাও ঢুকলো। দুর্গা বলিল, অপুকে তো ঠিক দেখেছে, আমাকেও বোধহয় দেখেছে। পরে সে উৎসাহের সঙ্গে অথচ চাপা সুরে বলিতে লাগিল, একেবারে গাছের গোড়ায় পড়েছিল মা, আগে আমি টের পাইনি। সোনামুখীর তলায় যদি আম পড়ে থাকে, তাই দেখতে গিয়ে দেখি বাগলটা পড়ে রয়েছে। অপুকে বললাম, অপু, বাগলটা নে, মার ঝাঁটার কষ্ট ঝাঁটা হবে। তারপর দেখি হস্তস্থিত নারকেলটার দিকে উজ্জ্বল মুখে চাহিয়া বলিল, বেশ বড় না মা? অপু খুশির সুরে হাত নাড়িয়ে বলিল, আমি অমনি বাগলটা নিয়ে ছুট। সর্বজয়া বলিল, বেশ বড় দোমালা নারকেলটা, ছেচতলায় রেখে দে, জল দিয়ে নেব। অপু অনুযোগের সুরে বলিল, তুমি বলো মা, নারকেল কই? নারকেল নেই। এই তো হলো নারকেল, এইবার কিন্তু বড়া করে দিতে হবে, আমি ছাড়বো না।
কক্ষনো। বৃষ্টির জলে ছেলেমেয়ের মুখ বৃষ্টির ধোয়া জুঁই ফুলের মতো সুন্দর দেখাইতেছিল। ঠান্ডায় তাহাদের ঠোঁট নীল হইয়া গিয়াছে, মাথার চুল ভিজিয়া কানের সঙ্গে লেপটাইয়া লাগিয়া গিয়াছে।